সন্ধ্যা রাতের মিটিমিটি শুকতারা ঢাকা পড়েছে মেঘের আড়ালে, চাঁদেরও একই অবস্থা। পেঁজা তুলোর মতন নরম শুভ্র মেঘের আড়ালে বারবার লুকিয়ে পড়ছে সে। মেঘের এই লুকোচুরি খেলায় পুরো রাস্তা জুড়ে কোমল আলো ছায়া বিরাজ করছে। এক নজর দেখলে মনে হবে কেউ অবিন্যস্ত হাতে শিউলি ফুলের ছড়িয়ে রেখেছে পুরো রাস্তায় আনাচে কানাচে। গলির মোড় থেকে সেই শিউলি ফুলের রাস্তা দ্রুত পায়ে মারিয়ে মাত্রই কৃতিককুঞ্জে প্রবেশ করলো নীলিমা। ওর পরনে কালো পাড়ের খয়েরি তাঁতের শাড়ি পরার খুব একটা অভ্যাস নেই নীলিমার, ওই জন্য বারবার মনে হচ্ছে খুলে খুলে যাচ্ছে। একদিক থেকে চুল সামলাচ্ছে তো একদিকে শাড়ি আলগোছে কুচি সামলাতে সামলাতেই মহলে প্রবেশ করে নীলিমা। ঠিক সেই মুহূর্তেই আচমকা ক্যামেরার ফ্ল্যাশে ছিল ধরে উঠল ওর দু চোখ। হঠাৎ আলোক রশ্মির তীক্ষ্ণতা সামলাতে না পেরে নীলিমা চোখ মুখ কুচকে দাঁড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। ওদিকে নীলিমা দাঁড়িয়ে পড়তেই চোখের সামনে এসে কেউ একজন আফসোসের সুরে বলল, গেল গেল, রাগিনীর রাগে ক্যামেরাটা ঝলসে গেল। এতক্ষণে নীলিমা বেশ সামলেছে নিজেকে, সামলাতে গিয়ে সামনের ব্যক্তির কথা কর্ণকুহর পৌঁছাতেই তড়াক করে চোখ খুলে নিল। চোখ খোলা মাত্রই সেদিনের সেই বাদরটাকে আবারও দেখতে পেয়ে দাঁত খিচিয়েও বলল, আজকেও আপনি? সত্যি করে বলুন তো, এই বাড়িতে ঘুরঘুর করেন কেন? ধান্দাটা কি? সার নীলিমার কথায় পাত্তা না দিয়ে বলল, এঙ্গেজমেন্ট খাওয়া দাওয়া সব শেষ, এখন কি সবার ফেলে রাখা জুটাটাও খেতে এসেছো নাকি? লোকটার কথায় মেজাজ চড়া হয়ে গেল নীলিমার। ও কটমটিয়ে বলল, দরকার পড়লে তাই খাবো, তবু আপনার মতো অমন চিকনালে হব না। ফটোগ্রাফারওয়ালার মতো থাকুন, যান গিয়ে ওদিকে ডেকোরেশনের ছবি তুলুন। নীলিমা কথার পাছে সায়ার ভাব নিয়ে নিজের উপর থেকে নিচ অব্দি আঙ্গুলের ইশারা করে গম্ভীর গলায় বলল, ইটস কল্ড মডেলিং ফিগার। এটা মেনটেন করতে আমাকে কত ডায়েট করতে হয় তা তুমি জানো? নীলিমা মুখ ঝামটে দিয়ে শায়ারকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, জানতেও চাইছি না, রাস্তা ছাড়ুন তো। শায়ার তৎক্ষণাৎ বাদ সেধে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, আরে আরে, ওদিকে কোথায় যাচ্ছ? সেটাও আপনাকে বলতে হবে নাকি? ওদিকে যেও না, অরু তার হাজব্যান্ডের রাগ কমাচ্ছে, তুমি গেলে ডিস্টার্ব হবে। শায়ারের কথায় সিঁড়ির মাঝে আটকে গেল নীলিমা, পা দুটো। ও সেখান থেকে ঘাড় ঘুরিয়ে বিরক্তির নজরে শায়ারের দিকে চেয়ে মনে মনে বলল, লোকটা শুধু বাদরও নয়, পাগলও বটে। নইলে নিখিল ভাইয়ের শোকে যে অরু সেই কবে থেকে ডিপ্রেশনে ডুবে আছে বলে কিনা সে নাকি স্বামীর রাগ ভাঙাচ্ছে। যেখানে নিখিল ভাই নেই সেখানে স্বামীটা কি আকাশ চিরে বের হবে? আশ্চর্য। নীলিমা সেই তখন থেকে এক ধ্যানে তাকিয়ে আছে, তা টের পেয়ে শায়র চিবুকে আঙুল বোলাতে বোলাতে কি মিটি করে হেসে বলল, ক্রাশ খেলে নাকি? তারপর নিজেই নিজেকে বাহবা দেওয়ার মতো করে বলল, অবশ্য সবাই খায়, তুমি নতুন কিছু নাও, যাও, তোমার ক্রাশ রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড। নীলিমা ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে আবারও সিঁড়ি ভেঙে উপরে যেতে পেছনে ঘুরে বলল, আপনি একটা পাগল, সেই সাথে হাদারামো। শায়ার পেছন দিকে থেকে সামান্য মাথা চুলকে বিড়বিড়িয়ে বলল, নো ম্যাটার, সবাই বলে। দোতলায় গিয়ে করিডোরে দাঁড়িয়ে অরুর নাম ধরে ডাকতে শুরু করলো নীলিমা, অরু, অরু। নীলিমার আওয়াজ কানে পৌঁছাতেই কৃতিককে জোর জবরদস্তি করে নিজের থেকে ছাড়িয়ে কোনো মতে গায়ের ওড়নাটা ঠিকঠাক করে তড়িঘড়ি পায়ে রুম থেকে বেরিয়ে এলো অরু। অরুকে দেখা মাত্রই নীলিমা ওর কাছে এগিয়ে এসে অবাক হয়ে শুধালো, এই তোর ঘর না ওইটা? তাহলে এই ঘরে কি করিস? অরু শুষ্ক ঢোক গিলে নীলিমার দিকে চোরা চাহনি নিক্ষেপ করলো। খানিকটা ভেবে চিনতে দনমনা করে বলল, না মানে ধুলো ময়লা পড়েছিল, আজ আবার অতিথি এলো না, ওই জন্যই তো পরিষ্কার করতে এলাম মাত্র। তাই বল, আমি আরও ভাবলাম আজকের দিনেও রুম আটকে কেঁদে ভাসাচ্ছিস বুঝি। নীলিমার কথায় ওরও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে হাত কচলাতে কচলাতে কিছুটা মেকি হাসলো। ঠিক তখনই নীলিমা মুখ কালো করে পুনরায় বলল, আংটি বদল সকল রিচুয়াল শেষ হয়ে গেল, অথচ তোরা কেউ একটু আমার জন্য অপেক্ষা করলি না? আমি কি কেউই না? ওরও নিজেও এবার একটু লজ্জিত হলো। ওই বা কী করতো? কৃতিকার মা দুজন মিলে ওকে নিয়ে যা শুরু করেছে, দুজনার চোখ রাঙানি খেতে খেতেই জীবন অতিষ্ঠ অরুর। তবুও নীলিমাকে ধাতস্থ করে অসহায় কণ্ঠে বলল, আসলে প্রত্যয় ভাইয়ের কাজিন অমিত ভাই পা ভেঙে হসপিটালে ভর্তি, ওই জন্যই প্রত্যয় ভাইয়ের বাবা অনুরোধ করেছেন সকল নিয়মকানুন যাতে তাড়াতাড়ি আর ঘরোয়া আয়োজনে শেষ হয়, যাতে তারা একবার হসপিটালে গিয়ে অমিত ভাইকেও দেখে যেতে পারেন। নীলিমা একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কোন অমিত ভাই? তোদের বাংলা একাডেমির অমিত ভাই নয় তো? ওরও হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ উনি। ওর কথায় আপনা আপনি হাত চলে গেল নীলিমার হতবাক মুখের উপর। ও আড়ষ্ট গলায় বলল, হায় আল্লাহ, অমিত ভাইয়ের সাথে এটা হওয়ার ছিল? আজকে অমিতকে নিয়ে বাড়িতে ঝামেলা হয়েছে। কৃতিক হিংস্র হায়নার মতোই খেপে উঠেছিল ওরুর উপর। সময় মতো আপোষে না এলে আজকে না জানি রেগে মেগে আর কি করে ফেলতো এই উন্মাদ লোকটা। পুরো ব্যাপারটা আরও একবার স্মরণ করে একটা ভয়ার্ত ঢোক গিলে অমিতের টপিকটা তৎক্ষণাৎ পাল্টে ফেললো ওরু। নীলিমার দিকে তাকিয়ে সহসা হেসে বলল, চল নিচে গিয়ে ডিনার করবি, আমিও খাইনি, একসাথে খাবো। নীলিমা ওরুর কথায় গুরুত্বর নাকচ করে বলল, যাবো না, নিচে একটা বাদর দাঁড়িয়ে আছে। ওরু ভ্রু কুচকে বলল, সারা ঘরে লাইট জ্বলছে, এর মাঝে বাদর কোথায় পেলি তুই? নীলিমা আঙুলের ইশারায় করে ডিভানে বসে বসে রসগোল্লা চিবুতে থাকা শায়ারকে দেখিয়ে বলল, ওই যে দেখ, বসে বসে রসগোল্লা খাচ্ছে, ওটাই বাদর। শুধু বাদর নয়, পাশাপাশি হনুমানও, দুই জাতির মিশ্রণ। নীলিমা শায়ারের নাম মুখে নিতে না নিতেই শায়ার রসগোল্লা সমেত
বিষম খেলো। অ্যালিসা ওর দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে ওর পিঠ চাপড়াতে চাপড়াতে বলল, একটু আস্তে খাবি তো। সায়র এক ঢোক পানি পান করে অ্যালিসার দিকে ছলছলে নয়নে তাকিয়ে বলল, হঠাৎ করে কে এত মনে করছে আমায় বলতো। অ্যালিসা স্ন্যাক্স চিবোতে চিবোতে ফোনের দিকে নজর দিয়ে রুষ্ট গলায় বলল, তোর ক্লায়েন্টরা ছাড়া আর কে। নীলিমার মুখ থেকে সায়রকে নিয়ে এরূপ সম্বোধন শুনে তৎক্ষণাৎ দাঁত দিয়ে জিভ কাটল ওরু। অতপর নীলিমাকে একটু সাইডে নিয়ে হিসিয়ে বলল, কাকে কি বলছিস ভাই? আমেরিকাতে উনি সেলিব্রিটি, ওনার বড় বড় ছবি পোস্টার পুরো শহরের বিলবোর্ড জুড়ে থাকে, তুই জানিস? নীলিমা ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কেটে অরুর কথায় পুরো দস্তর অনাগ্রহ প্রকাশ করে বলল, সে যাই হোক, কিন্তু এই সেলিব্রিটি বাদর তোদের বাড়িতে কি করে? আরে উনি ওনার না মানে কৃতিক ভাইয়ার বেস্ট ফ্রেন্ড। কৃতিক ভাইয়ার সাথেই বাংলাদেশ বেড়াতে এসেছেন, উনি আসলে ইন্ডিয়ান। ওর কথা শুনে নীলিমা চোখ মুখ কুচকে জোরালো কণ্ঠে বলল, কি তোর সেই পাষণ্ড ভাইটা দেশে এসেছে? তুই ঠিকই বলেছিলি ওরু, ওই শালা এক নম্বরের বজ্জাত, নয়তো তার বন্ধু এমন বাদরামো করে কেন? বিদেশে বসে এইসব হনুমানের সাথে মিশে মিশেই তোর ভাইটা গোল্লায় গিয়েছে রে। নীলিমা ভাষণের মতো করে গলা উঁচিয়ে কৃতিকের 14 গোষ্ঠী উদ্ধার করার আগেই নিজের সর্বশক্তি দিয়ে ওর মুখ চেপে ধরল ওরু। তারপর ওকে টেনে হিঁচড়ে নিচে নিয়ে যেতে যেতে চিবিয়ে চিবিয়ে বলল, নীলিমার বাচ্চারে থাম এবার, এমনিতেই সন্ধ্যা থেকে আমার উপর দিয়ে ঝড় বয়ে গেছে, এখন আবার তুই তুফান বয়ে আনিস না। প্রত্যয় আর অনুর বিয়েটা পারিবারিকভাবে বেশ ঘটা করে আয়োজন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে পরিবারের থেকেও এক ধাপে গিয়ে কৃতিকের বন্ধুমহল। এই বিয়ে নিয়ে তাদের উচ্ছ্বাসের কোনো ঠিক ঠিকানা নেই। যেহেতু অরু কৃতিকের বিয়েটা অনাকাঙ্ক্ষিত আর বিরলভাবে হয়েছে, সেহেতু অনু প্রত্যয়ের বিয়েতে প্রি ওয়েডিং পার্টি থেকে শুরু করে মেহেদি, রং খেলা, হলুদ সব রকম আনুষ্ঠানিকতা করে তবে বিয়ের স্বাদ পুরোপুরি আস্বাদন করবে ওরা। বিয়ের মাত্র 1 সপ্তাহ বাকি আর সামনে এত এত আয়োজন, সেই কথা মাথায় রেখে ওরা সকলে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছে শপিং করার উদ্দেশ্যে। ওদের এক একজনার ভাবসাব দেখে মনে হচ্ছে পুরো শপিং মলটাই আজ ওরা তুলে নিয়ে ফিরবে কৃতিককুঞ্জে। পরন্ত বিকেল, রোদ্রতাপ কমে এসেছে কিছুটা, চারিদিকে নাতিশীতোষ্ণ গুমোট হাওয়া বইছে। এর মাঝেই বাড়ির পুরাতন সদস্য ব্ল্যাক ক্যাডিলাকের সামনে হাজির হয়েছে অ্যালিসা, অর্ণব, সায়র, ক্যাথলিন, অনু আর মোখলেস চাচা। প্রত্যয় ওদের বাড়ি থেকে সরাসরি শপিং মলে আসবে। একটু পর অরুও হাজির হয় ওদের মাঝে। অরুকে গাড়ির নিকট এগিয়ে আসতে দেখে সায়র চোখ ছোট ছোট বানিয়ে ভ্রু কুচকে বলল, আরে হিটলারের বউ, তুমি এখানে কেন? আমাদের কি যাত্রাপথে মাঝ রাস্তায় উড়িয়ে দেওয়ার শখ হয়েছে তোমার? তুমি চাচ্ছ শপিং মলে না গিয়ে আমরা সরাসরি উপরে চলে যাই, তাই তো? সায়রের ধমক খেয়ে ঠোঁট উল্টে অনুর দিকে অসহায় দৃষ্টিপাত করে অরু বলে, আপা দেখ না। অনু উদ্বিগ্ন হয়ে শুধালো, হ্যাঁ রে অরু, কৃতিক ভাইয়া কি যাবে না আমাদের সাথে? অরু বিরক্ত হয়ে রুষ্ট আওয়াজে বলল, আশ্চর্য, তোরা সবাই এমন ভাব করছিস যেন আমি স্বয়ং জায়ান কৃতিক। উনি কি করবেন না করবেন আমি কিভাবে বলবো? তাছাড়া উনি কি আমার সাথে সব কথা শেয়ার করেন? তোদের কি মনে হয়? অনু বলতে চাইল, তাহলে জায়ান কৃতিকের মতো এমন অসাধু পুরুষের জন্য এত পাগল হওয়ার কি আছে? কিন্তু সে সব বলল না, বরং অরুর কথায় ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। ওদিকে অ্যালিসা সকলকে ডেকে বলল, হয়েছে, আর গবেষণা করতে হবে না, ওই যে জেকে আসছে। অ্যালিসার কথা শুনে ঘুরে গেটের দিকে দৃষ্টিপাত নিক্ষেপ করলো সকলে। দেখলো আঙুলের ডগায় বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে এদিকে এগিয়ে আসছে কৃতিক, পরনে অফ হোয়াইট ফুল স্লিভ টি শার্ট আর সাথে ম্যাচিং ওভারসাইজ অফ হোয়াইট প্যান্টে। তাকে আজ আদতে কাল্পনিক গ্রিক গডের মতো সুদর্শন লাগছে। ঘাড় ছুঁই ছুঁই চুলগুলোকে সেট করার জন্য মাথায় লাগিয়ে রেখেছে বাকেট হেড। পরনে সব কিছু ধবধবে সাদা হলেও মুখটা কালো আর গম্ভীর হয়ে আছে কৃতিকের। গভর্নিং বডির সদস্য হিসেবে জেকে গ্রুপের জয়েন করার ইচ্ছে ছিল আজকেই, সে হিসেবে গভর্নিং বডির অন্য সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের নতুন বসের জয়েনিং মিটিংয়ে কত কত ইম্পর্ট্যান্ট ক্লায়েন্টদের ইনভাইট করা হয়েছিল, অথচ এই বদের হাড্ডি বন্ধুগুলোর জন্য অফিসিয়াল সব প্ল্যান ক্যান্সেল। কাজকর্ম ঠিকিয়ে তুলে এখন এদের সাথে না চাইতেও শপিংয়ে বেরোতে হচ্ছে কৃতিককে। কৃতিক যতক্ষণে গাড়ির কাছে এসেছে ততক্ষণে সিট ভাগাভাগি নিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে ওরা। অরু আর অনু দু বোন শুকনো মুখে দাঁড়িয়ে বড়দের ঝগড়া দেখছে। এলিসা, অর্ণব পুরো দস্তর যুদ্ধ লাগিয়েছে সিট নিয়ে। দেখলে কে বলবে এরা কাপল, একজন যে আরেকজনের প্রাণ ভোমরা। ওদের ঝগড়াঝাটির মাঝখানে সায়র একটুখানি মাথা চুলকে বলল, মোখলেস চাচাকে না নিলেই তো হয়। এলিসা তৎক্ষণাৎ খ্যাপাটা কণ্ঠে বলল, খবরদার, মোখলেস চাচাকে আমার ভালো লেগেছে, ওনাকে আমি শপিং করিয়ে দেবো। অর্ণব দাঁত খিচে বলল, এতই যদি চাচাকে ভালো লাগে তাহলে আমি কে? হ্যাঁ। অতঃপর মোখলেস চাচার দিকে তাকিয়ে অর্ণব কটমটিয়ে বলে, এই চাচা, আপনি জানতো আপনাকে নেওয়া হবে না, ভাগুন। মোখলেস চাচা অপ্রস্তুত হেসে বলল, ইয়ে মানে আমাকে ডিকিতে তুলে দিলেও হবে, কোনো সমস্যা নেই বাবা, তবুও আপনারা শপিংয়ে যেতে হবে, তাই তো? সায়রের কথার পারে কৃতিক এগিয়ে এসে রাশভারী আওয়াজে শুধালো, কি হয়েছে? সায়র পিছনে ঘুরে কৃতিককে দেখতে পেয়ে বিরক্ত হয়ে বলল, জায়গা সংকট, তোর বউকে নিতে পারছি না, সরি। সায়রের কথায় কৃতিক আর চোখে অরুর দিকে তাকালো, যে এই মুহূর্তে ভীত হরিণীর মতো ডাগর চোখে কৃতিকের দিকে তাকিয়ে ক্রমাগত আঙ্গুলে ওড়না পেঁচাচ্ছে। কাল অমন কাছাকাছি আসা আবেশিত আলিঙ্গনের মাঝেও দুজনের একবারও কথা হয়ে ওঠেনি। তখন
আবার নীলিমার ডাকে কৃতিককে ধাক্কা মেরে চলে গিয়েছিল অরু, সেই মুহূর্ত থেকে কৃতিক দ্বিগুণ ক্ষেপে আছে অরুর উপর। রিজেকশন ওর একদম পছন্দ নয়। কুক্ষণেও এই মেয়েকে একা পেলে যে কী করবে সেটাও নিজেও জানে না। কৃতিক সেই তখন থেকে খ্যাপাটে বাঘের মতো দৃষ্টি নিক্ষেপ করে দেখেছে। বিষয়টা নজরে আসতেই আড়ালে শুষ্ক ঢোক গিলল অরু। সায়র কৃতিকের সামনে হাত নাড়িয়ে বলল, এক্সকিউজ মি, কথা এদিকে হচ্ছে, ওদিকে না। কৃতিক গমগমে আওয়াজে বলল, অরুকে রেখে তোরা চলে যা, আর অনু একটু পরে আসুক, আমি প্রত্যয়কে বলে দিচ্ছি অনুকে পিক করে নিবি। কৃতিকের কথায় অরু আচমকা চেঁচিয়ে উঠল, কয়েক কদম পিছিয়ে গিয়ে ভয়ার্ত গলায় বলল, না না আপা, আমি ওনার সাথে যাব না, আমার ভয় করছে। সায়র ক্যাথলিনের দিকে তাকিয়ে বলল, ক্যাথ তাহলে তুই যা জেকের সাথে। সায়রের কথা শুনে তৎক্ষণাৎ অ্যালিসার পেছন থেকে লুকিয়ে পড়ল ক্যাথলিন। সেবার চুল কাটার ঘটনার পর থেকেই কৃতিককে ভূতের মতো ভয় পায় ক্যাথলিন। সেই ভয়ঙ্কর রূপ দেখার পর কৃতিকের সাথে কথা বলা তো দূরে থাক, ওর চোখের দিকে পর্যন্ত চোখ তুলে তাকানোর সাহস পায় না মেয়েটা। আর ওকে কিনা বলছে সেই যমরাজের সাথে বাইকে বসতে অসম্ভব। কৃতিকের চেঁচামেচি, অতিরিক্ত কথা মোটেই পছন্দ নয়। এখন এই মুহূর্তে ওদের সবার বাক বিতণ্ডতায় মেজাজ চড়ে উঠল। ওর নিজের বিগড়ানো মেজাজটাকে সংবরণ করতে না পেরে সহসা ধমকে উঠল কৃতিক, কি বলেছি কানে যায়নি, অরু বাইকে বস রাইট নাও। এবার আর ওরা অপেক্ষা করে না, বরং কৃতিকের কথা মতোই অরু আর অনুকে রেখেই তৎক্ষণাৎ গাড়ি নিয়ে বেরিয়ে যায় কৃতিক কুঞ্জের গেট দিয়ে। অনু প্রত্যয়ের জন্য অপেক্ষা করবে বলে অরুকে রেখে বাড়ির ভিতরে চলে গেল। পাছে শুধু অসহায়ের মতো পড়ে রইল একলা অরু। ওর ভিতর স্বতন্ত্র চাহনি দেখে মনে হচ্ছে কেউ বাঘের খাঁচায় হরিণ শাবক আমানত রেখে গিয়েছে, আর সেই জীবনপণ অসহায় হরিণী শাবকখানা ও নিজেই। কী ব্যাপার, দাঁড়িয়ে আছিস কেন? কৃতিকের ভরাট আওয়াজে কম্পিত হয়ে ওঠে অরুর এইটুকুখানি তনু শরীর। ও মাথা উঁচিয়ে মিনমিনিয়ে বলে, আপনাকে ভয় করছে? আমি কি বাঘ না ভাল্লুক, নাকি কাছে এলে কি তোকে খেয়ে ফেলবো, কোনটা? কৃতিকের কথায় অরু নিশ্চুপ, নির্বিকার ওর ভঙ্গিমা ও এহেন নীরবতা দেখে কৃতিক শান্ত স্বরে বলল, আমি কিছু বলেছি অরু, তুই আসবি নাকি আমি আসবো, কোনটা? অরু তৎক্ষণাৎ বাদ সেধে দ্রুত পায়ে কৃতিকের নিকট এগিয়ে যেতে যেতে বলল, না থাক। অরু কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে নরম তুলতুলে মোলায়েম হাতটা খপ করে নিজের শক্ত হাতে চেপে ধরল কৃতিক। ওর হাতের বাঁধন এতটাই শক্ত ছিল যে চোখ মুখ খিচিয়ে মৃত্যু আর্তনাদ করে উঠল অরু। লাগছে, ছাড়ুন। কৃতিক ছাড়ে না, উল্টো অরুকে বাইকের সাথে চেপে ধরে নিজের মুখটা অরুর দিকে বাড়িয়ে দাঁত দিয়ে দাঁত পিষে কৃতিক বলে, হাউ ফাকিং ডেয়ার ইউ অরু, কাল আমাকে ধাক্কা মারার সাহস কোথায় পেলি তুই? কতবার বলেছি তোকে আমার রিজেকশন একদম পছন্দ নয়। আদর করতে চাইলে চুপচাপ সেটা করতে দিবি, চুমু খেতে চাইলে চুপচাপ সেটা খেতে দিবি, তখন আমাকে ডিস্টার্ব করার দুঃসাহস দেখাবি না। প্রথমবার গাড়িতে বসে যা যা শিখিয়েছিলাম এর মধ্যে সব ভুলে গিয়েছিস? ওরু অশ্রুসিক্ত চোখের পাতায় পলক ফেলে দুফোঁটা নোনা জল ছেড়ে দিয়ে আড়ষ্ট গলায় বলছে, ছাড়ুন, ব্যথা লাগছে, কষ্ট হচ্ছে তো আমার। ওর ভেজা চোখে আর কম্পিত ঠোঁটের শিহরণ দেখে মুহূর্তেই স্বাভাবিক হয়ে উঠল কৃতিকের শক্ত চোয়াল। দু চোখের অগ্নি দপ করেই নিভে গিয়ে ঘনীভূত হলো তীব্র কামনা। ওর কেঁপে ওঠা নরম তুলতুলে ঠোঁট জোড়ায় চৌম্বকী আকর্ষণ টানছে ওকে। এই ভীত স্বতন্ত্র ডাগর চোখ, এই কম্পিত ঠোঁট, এই অভিমানী পান পাতার মতো স্নিগ্ধ মুখ, এই লতানো ছোট্ট শরীর, এসবের মাঝেই বারবার আটকে যায় কৃতিক। ক্রোধান্বিত মস্তিষ্কটা শান্ত নীর হয়ে যায় মুহূর্তেই। তীব্র মাদকতা মিশিয়ে হৃদয়ে ঢেউ তোলে কামনার প্লাবন। মাঝে মাঝে কৃতিকের মনে হয় এ কোনো সাধারণ অষ্টাদশী নয়, বরং এই মেয়ে মায়াবিনী, জাদুকারিণী, হৃদয় হরিণী, যার ছোঁয়া তো দূরে থাক, উষ্ণ চাহনিতেও জলোচ্ছ্বাসের সূত্রপাত হয় বছর 30 ম্যাচিউরিটি খ্যাত হৃদগহীনে। কৃতিক সেই তখন থেকে একইভাবে তাকিয়ে আছে, ওর চাহনি একবার পলকও ফেলছে না। সামান্য চোখের চাহনি দিয়েই যেন ওর সুপ্ত নারীসত্তাকে ক্রমশ জাগ্রত করছে নির্লজ্জ লোকটা। ওর কামুক চোখের চাহনিতে বারে বারে আড়ষ্ট হয়ে যাচ্ছে অরু। ব্যাপারটা লজ্জাজনক। অরুও লজ্জা পেল ভীষণ। সহসা অন্যদিকে চোখ ঘুরিয়ে জড়তা মিশ্রিত কণ্ঠে বলল, চলুন যাওয়া যাক। অরুর কথায় ভ্রম কেটে গেল কৃতিকের। সময় পেরিয়ে যাচ্ছে, অথচ ওরা এখন এখানে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা বোধগম্য হতেই চিরচারিত ফর্মে ফিরে এসে নিজের হ্যাট, মোবাইল, সিগারেট, ওয়ালেট সব কিছু অরুকে বুঝিয়ে দিয়ে হেলমেট পরে বাইকে বসে পড়ল কৃতিক। অরুকে নিঃসংকোচে কৃতিকের কাঁধে হাত রেখে বসে পড়ল বাইকে। অরু বসার সঙ্গে সঙ্গে কৃতিক বলে ওঠে, ধরে বস। কৃতিকের কথায় অরু এবার নিজের হাতের বাঁধন শক্ত করলো কিছুটা। পর মুহূর্তে সাই সাই আওয়াজ তুলে কৃতিক কুঞ্জের বিশাল গেট ছাড়িয়ে বেরিয়ে গেল ইয়ামাহা খচিত ব্র্যান্ডেড বাইকটা। এই পুরো কাহিনী দোতলার বারান্দা থেকেই শুকনো নজরে পরখ করলো অরুর মামাতো ভাই রেজা। পরক্ষণেই ব্যতিগ্রস্ত হাতে আঙুল চালালো মোবাইলে, কাউকে মেসেজ করলো বোধ হয়। সন্ধ্যা 7:30। সোডিয়াম আর্ট চলন্ত গাড়ির উজ্জ্বল আলোয় আলোকিত ঢাকা শহর। শপিং কমপ্লেক্সের 3 তলা জুড়ে বিশাল ক্যাফেটেরিয়া, তার পাশে থাই লাগানো বিস্তার দেয়াল। সেখান থেকে সামান্য উঁকি দিয়ে পাখির চোখে পুরোটা শহর দেখা যায়। রাতের শহরের লাল নীল সোনালি চকচকে আলো বাদ দিলে ঢাকা শহরে সবচেয়ে বেশি যা দেখা যায় তা হলো ট্রাফিক জ্যাম। সেই তখন থেকে পুরো রাস্তাটা জ্যামে আটকে আছে, এক নাগাড়ে হর্ন বাজিয়ে যাচ্ছে শোয়ে শোয়ে গাড়ির বহর।
শয়ে শয়ে গাড়ির বহর, হর্নের আওয়াজে কান ঝালাপালা হওয়ার উপক্রম। কি বিদঘুটে অনুভূতি! যদিও বা এত দূর থেকে সেই আওয়াজ কানে ভেসে আসছে না, তবুও কোল্ড কফির স্ট্রটাকে আঙুলের সাহায্যে ঘোরাতে ঘোরাতে দুর্বিষহ জ্যামের দিকে একধানে তাকিয়ে আছে নীলিমা। নিজের মাঝে অনুভব করতে চাইছে রাস্তার মানুষগুলোর বিষাদময় তিক্ত অনুভূতিকে। সেই তখন থেকে একইভাবে বাইরে তাকিয়ে আছে দেখে তিথি এবার ডেকে উঠল, ওকে নীলিমা, তখন থেকে বাইরে তাকিয়ে আছিস, কি দেখছিস বলতো? তিথির ডাকে চোখ ঘুরালো নীলিমা। পুনরায় কোল্ড কফিতে সিপ দিয়ে বলল, কেমন আছিস বল? তোর তো খবরই নেই, বিয়ে শাদী করে ফেললি নাকি? নীলিমার কথায় তিথি মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। নীলিমা আবার শুধায়, তা জিজু কোথায়? এবার তিথি আঙুলের ইশারায় কাউকে দেখাবে, তার আগেই নীলিমার চোখ গেল তিথির পেছনে এক আগন্তুকের দিকে, যে এই মুহূর্তে চিকেন ফ্রাই আর কোকের ট্রে হাতে নিয়ে এদিক ওদিক তাকিয়ে ফাঁকা সিট খোঁজার ভীষণ ব্যস্ত। এখানেও পাকলু? বিড়বিড়িয়ে কথাটা বলে মেনু কার্ডের আড়ালে তাড়াহুড়ো করে মুখ লুকালো নীলিমা, যা দেখে তিথি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? হুট করে এমন চোরের মতো বিহেভ করছিস কেন? নীলিমা হিসিয়ে বলে, চুপ কর, বিদেশি বাদরটা এদিকেই আসছে, একবার দেখে ফেললে বকবক করে মাথা খেয়ে ফেলবে। এক্সকিউজ মি, কে বাদর? আচমকা পুরুষালী রাশভারী আওয়াজে লাফিয়ে উঠল নীলিমা। থতমত খেয়ে মুখের সামনে মেনু কার্ডটা সরাতে দৃষ্টি স্থাপন হলো সায়রের কুচকানো ভ্রুর ভাঁজে। সায়র নীলিমার পাশেই বসেছে, যার দরুন মেনু কার্ডটা সরাতেই চকিতে পেছনে সরে গেল নীলিমা। কোনো মতে নিজের ভয়টাকে আড়াল করে চোখে মুখে মিথ্যা আত্মবিশ্বাস ধরে রেখে তেতো গলায় নীলিমা বলল, আপনি এখানে কি করছেন? এটা আমার সিট, চোখে দেখতে পাচ্ছেন না? সায়র এগিয়ে গিয়ে নীলিমার কফিতে একটা সিপ দিয়ে বলল, দেখাও দেখি কোথায় লেখা আছে এটা তোমার সিট। আমি যতদূর জানি সিটটা ক্যাফের কর্তৃপক্ষের এবং এটা সকল কাস্টমারের জন্য বরাদ্দ। মানুষের জিনিসকে নিজের বলা বন্ধ করো লোভিমে। কোন দিন না অন্যের জামাইকে দেখিয়ে বলো এটা আমার জামাই। তিলকে তাল আর ককে কলিকাতা বানিয়ে ফেলবার এক আশ্চর্য ক্ষমতা রয়েছে সায়রের মাঝে, সেটা বেশ ভালো মতোই টের পেয়েছে নীলিমা। তাই আপাতত কিছু না বলে অগত্যাই চুমুক দিল কফিতে। সায়র কিঞ্চিত বাঁকা হেসে বলল, হাউ ইজ ইট? মানে? সায়র কফির স্টোরটাকে ইশারা করে বলল, আমার লিপস টেস্ট। নীলিমার এতক্ষণে মাথায় ঘুরলো, একটু আগে এই একই স্ট্র দিয়ে সায়র ওর কফি পান করেছে, আর এখনও নিজেও খেলো। ব্যাপারটা বোধগম্য হতে টিস্যু দিয়ে নিজের ঠোঁট মুছতে মুছতে নীলিমা নাক মুখ কুচকে বলল, অসভ্য লোক, কী চান আপনি? আপাতত এক চুমুক কফি নিয়ে সেটাকে কুলিকুচি করে সরাসরি তোমার মুখের উপর দিতে চাই। সায়রের এমন বিদঘুটে কথায় গা গুলিয়ে এলো নীলিমার। ও অনেকটা বিরক্ত হয়ে বলল, আপনি আসলেই একটা পাগল, পচা বাসি নষ্ট উৎকৃষ্ট সব আপনি। প্রতি উত্তরে সায়র আরও গা গুলানো কিছু কথা ছুড়বে, তার আগেই নীলিমার নাম ধরে ডেকে ওঠে অরু। নীলিমা পেছনে চেয়ে অরুকে দেখে আশ্চর্য কণ্ঠে বলল, অরু তুই? অরু এগিয়ে এসে সহসা হেসে বলে, আপাদের বিয়ের শপিংয়ে এসেছি, তুই কি? বাকি কথা বাড়ানোর আগে ওর সাথে চোখাচোখি হলো তিথির। তিথি অরুকে দেখে সংকোচ কিংবা অপরাধ বোধ করা তো দূরে থাক, উল্টো একটা গা জ্বালানো হাসি দিয়ে বলল, তাহলে শেষমেশ ফিরে এলি আমেরিকা থেকে? তোকে আগেই বলেছিলাম নিখিল ভাইয়ের পেছনে পড়ে থাকা বন্ধ কর। তোকে দু পয়সারও পাত্তা দেবে না নিখিল ভাইয়ের মতো মানুষ। শুধু শুধু এতগুলো দিন ধরে মিথ্যে আশা নিয়ে বেঁচে আছিস। হাউ সেই। নীলিমা তৎক্ষণাৎ তিথিকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, থামবি তুই? অরুর মনটা এমনিতেই ভালো যাচ্ছে না। অরু এবার মুখ খুলল, তিথির দিকে তাকিয়ে শক্ত গলায় বলে, তোকে কে বলেছে আমি মিথ্যে আশায় বেঁচে আছি? আমাকে দেখে কোন দিক দিয়ে তোর অসুখী মনে হচ্ছে? তিথি তাচ্ছিল্য করে হেসে বলল, দেখতেই তো পাচ্ছি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিস। আমি কিছু বুঝি না ভেবেছিস? ওদের তর্কের ফাঁকে বাম হাত ঢুকিয়ে অরুর দিকে ঘুরে আশ্চর্য হয়ে সায়র শুধালো, জেকের মতো আস্ত একটা প্যারা জীবনে উপস্থিত থাকতে তুমি আবার কার জন্য শুকিয়ে গেলে এলোকেশি? সবার উদ্ভট কথা শুনে আহাম্মকের মতো ফেলিয়ে তাকিয়ে আছে অরু, প্রস্তুতি নিচ্ছে নতুন উদ্যমে তিথিকে কিছু বলার। ঠিক সেই সময় সবার আকর্ষণ কেড়ে নিয়ে বয়োজ্যেষ্ঠ একজন ওদের মাঝে চলে এসে তিথির কাঁধে নিঃসংকোচে হাত রেখে বলল, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? লোকটা স্মার্ট, বেশভূষা দেখেই বোঝা যাচ্ছে বেশ ধনাঢ্যশালী ব্যক্তি হবে হয়তো, তবে বয়সে ওদের চেয়ে চোখ বুজে কয়েকগুণ বড় তো হবেই। সার লোকটাকে দেখে জোরপূর্বক হেসে বলল, কে আপনি দাদু? তিথি তৎক্ষণাৎ লোকটার বেড়ে ওঠা ভুঁড়িতে আবেশিত হাত ছুঁয়ে একগাল হেসে বলল, মিট মাই বিলাভ হাজব্যান্ড খন্দকার মোশতাক আহমেদ। তিথির কথায় ওরা সবাই মুখ টিপে হাসি সংবরণ করলো। সায়র তো কুলিয়ে উঠতে না পেরে মিনমিনিয়ে বলেই ফেললো, এই দাদু আবার হাজব্যান্ড হয় কীভাবে? দেখে তো মনে হচ্ছে সারাদিন হাঁচি কাশিতেই দিন শেষ হয়ে যায় ওনার। তাহলে বউ সামলায় কখন? সায়র নীলিমার পাশেই বসা ছিল বিধায় নীলিমা ওর উড়ুতে চিমটি কেটে সহসা থামিয়ে দিয়ে বলল, চুপ করুন, অন্যের অনুভূতিকে সম্মান করতে শিখুন। নীলিমার
শেষ কথাটা সায়রের হৃদয়ে গিয়ে লাগলো। আসলে মেয়েটাকে যতটা রাগী আর বেয়ারা মনে হয় ততটাও নয়, মনটা ভালো আছে। ওরও এখনও তিথি আর তার দাদু ওরফে হাজব্যান্ডের গদগদ প্রেম দেখে সার্কাস দেখার মতোই হাঁ করে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, ইস এই দাদুটাও কি রোম্যান্টিক, অথচ আমার বরকে দেখো সারাদিন মেজাজ আর মেজাজ। এমন করে একটু লোকের সামনে গদগদ ভালোবাসা দেখালে কি হয়। তিথি তার বিলাভ হাজব্যান্ডের থেকে চোখ সরিয়ে ওরুকে উদ্দেশ্য করে বলল, এখনও সময় আছে, এরকম একজন দেখে বিয়ে করে নে, পুরো লাইফ আরামসে পায়ের উপর পা তুলে কেটে যাবে। তিথির কথা মাঝপথে আটকে গেল যখন চমৎকার এক পুরুষালী কণ্ঠে পেছন থেকে খুবই অধিকার নিয়ে ওরুকে ডেকে উঠল কেউ, মিসেস অরোরা জায়ান। কৃতিক হঠাৎ করে পুরো নাম ধরে ডেকে ওঠায় ওরু হকচকিয়ে ঘাড় ঘুরিয়ে বলল, এই তো আমি। চলতে ক্লাইম্যাক্স আরও খানিকটা আকর্ষণ ঢেলে দিতে সবার মাঝে এসে দাঁড়ালো কৃতিক। সুদর্শন কৃতিককে দেখে চিকচিক করে উঠল তিথির দু চোখ। ও তবদা খেয়ে কিছুটা লাজুক হেসে শুধালো, আপনি কে ভাইয়া? কৃতিক বাহুর মাঝে অরুকে নিয়ে বলল, হার বিলাভড হাজব্যান্ড জায়ান কৃতিক চৌধুরী। অরুর স্বামী কথাটা শোনার সঙ্গে সঙ্গে চুপসে একটুখানি হয়ে গেল তিথির মুখ। ও পুনরায় অবিশ্বাসের সুরে বলল, কৃতিককুঞ্জের মালিক জায়ান কৃতিক চৌধুরী। তিথির সম্বোধনে কৃতিক অরুর দিকে তাকিয়ে সহসা হাসল, যার অর্থ হ্যাঁ। এই মুহূর্তে তিথির থমথমে মুখখানা দেখে মনে হচ্ছে কেউ কয়েকশো অপমানের চপাটে ঘাত লাল করে দিয়েছে ওর মুখটা। নীলিমা হতবাক হয়ে অরুকে একটু দূরে নিয়ে গিয়ে বলল, জায়ান কৃতিক চৌধুরী তোর সৎ ভাই? ওরু হ্যাঁ সূচক মাথা নাড়ল। তাহলে হাজব্যান্ড কী করে হলো? ওরু নির্বিকার ভঙ্গিতে বলল, বিয়ে করেছে তাই হাজব্যান্ড হয়েছে। নীলিমা হাঁসফাঁস করতে করতে বলল, আমি না কিছু মিলাতে পারছি না ওরু। তুই তো সেদিন নিখিল ভাইয়ের জন্য কান্নাকাটি করলি, তাকে ছাড়া নাকি তুই আর কাউকে তোর জীবনে ভাবতে পারিস না? তাহলে হঠাৎ? ওরু ঠোঁট উল্টে ভ্রু কুচকে বলল, তোকে কে বললো আমি নিখিল ভাইয়ের জন্য কেঁদেছি? আমি তো ওনার জন্যই কাঁদছিলাম। ওরু চোখ দিয়ে ইশারা করে দেখালো কৃতিককে। নীলিমা হতবিহ্বল কণ্ঠে বলল, কি তুই ওনার জন্য কাঁদছিলি? ওরু ঠোঁট ফুলিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল। নীলিমা পুনরায় বলে, উনি কেন তোকে হঠাৎ বিয়ে করতে গেল? আর তুই বা কী করে নাম না মানে আসলে কি বলতো, সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা ওরু, উনি কি আসলে তোকে নিজ ইচ্ছেতে বিয়ে করেছে? মানে উনি কি তোর সত্যিকারের আপন স্বামী? ওরু নাসূচক মাথা নাড়িয়ে কৃতিকের দিকে অভিমানী চোখে তাকিয়ে বলল, নিজ ইচ্ছেতে নয়, বরং জোর করে বিয়ে করেছে নির্দয় পাষাণ লোক একটা। ওরুর কথা শুনে নীলিমা হাঁ করে গেল। হতবিমল কণ্ঠে শুধালো, কি বলিস? ওনার মতো মানুষ তোর মতো পুচকে মেয়েকে জোর করে বিয়ে করে নিল? আমি সত্যি এখন কনফিউজড। ওরু, কি এমন আছে তোর মাঝে? ওরু ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলো, জানি না, ওনাকে গিয়ে জিজ্ঞেস কর। আচ্ছা তুই ওনাকে ভালোবাসিস? নীলিমার কথায় ওরু তাকায় কৃতিকের দিকে, যে এই মুহূর্তে সায়র আর অর্ণবের সাথে কফিতে মন দিয়েছে। ওরু সবার এভাবে তাকিয়ে আছে দেখে হুট করেই চোখাচোখি হয়ে গেল দুজনের। ওরু তৎক্ষণাৎ চোখ নামিয়ে মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। নীলিমা কৌতূহল বশত শুধালো, আর উনি? ওরও জবাব দেয়, উনি কখনো মুখে ভালোবাসি বলেননি, তবে ওনার মহাসমুদ্রের মতো গভীর ভালোবাসা স্পষ্ট উপলব্ধি করি আমি, যে ভালোবাসার অতলে যাওয়ার সাধ্যই আমার নেই। আছে শুধু এক সমুদ্র ভালোবাসায় নিরন্তরে সাঁতার কেটে বেড়ানোর অদম্য ইচ্ছা। আমি বুঝতে পারি উনি আমার জন্য ঠিক কতটা উন্মাদ। ওনার পাগলের মতো ভালোবাসা, এতগুলো বছরের অপেক্ষা, সবার আড়ালে দিনের পর দিন আমাকে ছায়ার মতো আগলে রাখা, আমার কষ্টে নিজেকে ভেঙে চুরে ফেলার মতো যন্ত্রণাদায়ক কাজগুলো আমাকে ওনার প্রেমে পড়তে বাধ্য করেছে নীলিমা। আর যখন সত্যি সত্যি প্রেমে পড়ে গেলাম, তখন আমি বুঝলাম সত্যিকারের প্রেমে পড়লে ঠিক কতটা পড়তে হয়, কতটা যন্ত্রণা সহ্য করতে হয়। আমি সবটা সহ্য করেছি। ওই জন্যই হয়তো এখন এই মুহূর্তে উনি আমার কাছেই রয়েছেন। এখনের এই জায়ান কৃতিক আর একান্ত গোপনীয় আমার জায়ান কৃতিকের মাঝে রাত দিন ফারাক। ওনার না বলা গোপন ভালোবাসায় এতটাই আবিষ্ট আমি যে আর কারোর হাজারবার উচ্চারিত ভালোবাসায় এখন আর পোষাবে না আমার নীলিমা, সত্যিই পোষাবে না। এক নাগাড়ে কথাগুলো শেষ করে আবারও কৃতিকের পানে দৃষ্টি নিক্ষেপ করে ওরু। সে যে এই মুহূর্তে গভীর মনোযোগে ফোন স্ক্রল করছে, আবার মাঝে মাঝে ওরুর দিকে তাকিয়ে দক্ষ অভিভাবকের ন্যায় পর্যবেক্ষণ করছে ওরুর গতিবিধি। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? সবাই তো অন্যদিকে যাচ্ছে। শপিং শেষ করে বাড়ি যাওয়ার পথে মাঝ রাস্তায় হঠাৎ বাইকের টান অন্যদিকে ঘোরানোর সঙ্গে সঙ্গে এক প্রকার চেঁচিয়ে উঠল ওরু। ওর কথার পাছে কৃতিক গম্ভীর গলায় বলল, সো হোয়াট? সো হোয়াট মানে? এত রাত হয়ে গিয়েছে, বাড়ি যাব না? আমি তো এখানেই, তাহলে বাড়ি যাওয়ার এত তাড়া কিসের তোর? কে আছে বাড়িতে? ওর মুখ কালো করে বলল, সবাই আমাদের রেখে চলে যাচ্ছে, তাই আর কি। কৃতিক ওরুকে থামিয়ে দিয়ে স্পিড মোটরের গতিবেগ বাড়িয়ে দিয়ে বলল, সবার কথা বাদ দে, ফোকাস অন মি। আমি যদি না ফেরার দেশে নিয়ে যাই, তুই সেখানেই যাবি, ইভেন উইদাউট অ্যানি ফাকিং কোশ্চেন। এখন ধরে বস। ওরও বলল, ধরলাম তো। কৃতিক তির্যক কণ্ঠে বলল, আরও শক্ত করে ধর, আমার হচ্ছে না, তোকে ফিল করতে পারছি না। কৃতিকের কথায় ওরু লজ্জায় ঠোঁট কামড়ে ধরে, পরক্ষণে মাথাটা এলিয়ে দেয় কৃতিকের কাঁধের উপর। কৃতিক রাইড করতে করতেই মৃদু হেসে বলল, নাও পারফেক্ট। ওদিকে রাস্তা ছেড়ে রাস্তার মোড় নেওয়ার সঙ্গে সঙ্গে গাড়িতে বসে চেঁচিয়ে উঠল সায়র, আরে ওদিকে কই যাচ্ছিস তোরা?
রাস্তা তো এদিকে। কৃতিক জবাব দেয় না। সায়রের দিকে তাকিয়ে একটু ভাব নিয়ে হেলমেটের গ্লাসটা টান মেরে নামিয়ে দিয়ে ওদের থেকে দ্বিগুণ গতিতে বাইক নিয়ে হারিয়ে যায় রাস্তার অদূরে। ওরু যখন বাইক থেকে নামলো তখন দেখতে পেল এটা এয়ারপোর্ট গেট। কৃতিক অরুর হাত ধরে নিয়ে গিয়ে ওকে একটা সেফ জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বলল, ওয়েট কর, আমি আসছি। অরু তৎক্ষণাৎ দুহাতে কৃতিকের বলিষ্ঠ হাতটা টেনে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এয়ারপোর্টের মধ্যে কোথায় যাচ্ছেন আপনি? আমায় রেখে কোথায় চলে যাবেন সত্যি করে বলুন। কৃতিক মৃদু হেসে অরুর দিকে সামান্য ঝুঁকে হাসকি সরে বলে, তোকে ছাড়া কোথায় যাব আমি? এই যে যাচ্ছেন। কৃতিক অরুকে আশ্বস্ত করে বলল, 2 মিনিটের মধ্যে ফিরে আসছি। অরু হ্যাঁসূচক মাথা নাড়ালো। ওর হাতে হেলমেটটা ধরিয়ে দিয়ে ভেতরে চলে যায় কৃতিক। তারপর যখন ফিরে আসে তখন কৃতিককে দেখে উৎকণ্ঠায় বড় বড় হয়ে যায় অরুর দু চোখ। আপনা আপনি ফাঁকা হয়ে যায় ওষ্ঠাধর। চোখ দুটোতে বারবার পলক ছেড়েও নিজেকে বিশ্বাস করাতে পারছে না অরু। তাই কৃতিকের হাতের দিকে তাকিয়ে অস্ফুটে অরু বলে ওঠে, ডোরা। কৃতিক ডোরার বাস্কেটটা অরুর হাতে তুলে দিল। অরু সহসাই বাস্কেট খুলে ডোরাকে কোলে নিয়ে বলল, আপনি সত্যি ডোরাকে আমেরিকা থেকে বাংলাদেশে নিয়ে এসেছেন? কৃতিক পুনরায় হেলমেট পরতে পরতে বলে, ডোরা অ্যাডপ্টেড ছিল না, তাই ফর্মালিটিস পালন করতে করতে দেরি হয়ে গেল, নয়তো আমার সাথেই নিয়ে আসতাম। অরু ডোরার গলায় আদুরে আঙুল বোলাতে বোলাতে বলল, কার নামে অ্যাডপ্ট করলেন? কৃতিক অরুকে হেলমেট পরিয়ে দিয়ে বলল, দুজনার মহামান্য পিতা মিস্টার জায়ান কৃতিক চৌধুরী আর মহোদয়া মাতা মিসেস অরোরা জায়ান। কৃতিকের কথায় ফিক করে হেসে দিয়ে ডোরাকে নিয়ে বাইকে উঠে বসলো অরু। কিছু দূর গিয়ে একটা ফাঁকা রাস্তায় ব্রেক কষলো কৃতিক। ঘড়ির কাঁটা তখনও 12টার ঘর ছুঁই ছুঁই। চারিদিক নিস্তব্ধ আর শুনশান। পুরোপুরি নীরবতার মাঝে কর্ণকুহরে এসে বাড়ি খাচ্ছে ঝিঝি পোকার অক্লান্ত আওয়াজ। এমন একটা জায়গায় এত রাতে বাইক থামানোর দরুন উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুড়ল অরু। বলল, কি হয়েছে? কৃতিক বাইক স্ট্যান্ড করিয়ে বলল, কিছু হয়নি, নাম এক্ষুনি। অরু নেমে দাঁড়ালো। পুনরায় তৎপর হয়ে শুধালো, কি হয়েছে, রাগ করেছেন? কৃতিক জবাব না দিয়ে নিজে বাইকে হেলান দিয়ে অরুকে টান মেরে নিজের কাছে নিয়ে এলো। কৃতিকের কর্মকাণ্ডে অরু বিস্ময়ে হতবাক ও আশ্চর্য বনে গিয়ে বলল, কি করছেন? কৃতিক এক টানে অরুর চুলের গার্ডারটা খুলে ওর চুলগুলো বাঁধনহারা করে দেয়। অতঃপর হিসিয়ে বলে, দানা পাওনা শোধ করছি, যেটা এয়ারপোর্ট বসেই করতাম। তো ডোরাকে এনে দিয়েছি, এবার আমি যা চাইবো সেটা তুই আমাকে দিবি। অরু কৃতিকের বাঁধনের মধ্যে থেকেই কাইকুই করে বলে ওঠে, ছাড়ুন, এটা মাঝ রাস্তা, চুপচাপ আমার কাজ করতে দেন, নয়তো সারা রাতেও ছাড়া পাবি না। অরু গলা খাদে নামিয়ে বলল, কি করবেন আপনি? কৃতিক অরুকে আরও কিছুটা নিজের দিকে টেনে নিয়ে এসে বলল, আগে আমাকে তুমি করে বল, তারপর করছি। অরু চোখ মুখ কুচকে বলল, পারবো না, জাস্ট সে তুমি। কৃতিকের কড়া আদেশ। তার উপর মাঝ রাস্তায় এভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। অগত্যায় উপায়ন্তর না পেয়ে অরু বলে ওঠে, তুমি। কৃতিক পুনরায় বলে, আবার বল। অরু কাপা স্বরে বলল, তুমি। কৃতিক অরুর গলায় নাক ঘষতে ঘষতে বলল, বারবার বল হার্টবিট, তোর মুখে তুমি ডাক শুনলে পাগল হয়ে যাই আমি। যখন আমি খুব রেগে যাব তখন তুই এই ট্রিক্সটা প্রয়োগ করতে পারিস, আমি শান্ত হয়ে যাব, প্রমিস। কৃতিকের ভালোবাসায় কাতর অরু। পা দুটো ভেঙে আসছে কোনো মতে কৃতিকের উপর। নিজের শরীরের ভার ছেড়ে দাঁড়িয়ে আছে ও, কিন্তু কৃতিকের বোধহয় সেটাও সহ্য হলো না। ও তৎক্ষণাৎ ঘুরে গিয়ে অরুকে তুলে বাইকের সিটে বসিয়ে দিয়ে তড়িৎ বেগে নিজের অধর ডুবিয়ে দিল অরুর নরম তুলতুলে ওষ্ঠাধরের ফাঁকে। কৃতিকের হঠাৎ পদক্ষেপে কেঁপে উঠল অরু। চুপসানো শরীরটা একটু স্বস্তি দিতে শক্ত হাতে খামচে ধরল পুরুষালী চওড়া বুকে, লেপটে থাকা টি শার্টখানা। রাত বাড়ছে, সেই সাথে চুম্বনের গভীরতা ও তীব্র আলিঙ্গনের সাথে তাল মিলিয়ে ক্রমশ দলিয়ে মথিত হচ্ছে অষ্টাদশীর ফিনফিনে কোমল ওষ্ঠাধর। আবেশিত নয়নে নয়ন এঁটে রাখা মাতাল করা এই নির্ভীক বেপরোয়া পুরুষই কেবল জানে এই গভীরতার শেষ কোথায়। নিশুতি রাতে গাড়ির ঘোড়ার চাপ কমে এসেছে কিছুটা। পুরান ঢাকার অলিগলিতে এখন কেবলই দোকানের শাটার টানার ঝনঝন আওয়াজ। ফুটপাতগুলো মানবশূন্য। পথচারী যারা আছেন তারাও দ্রুত পদচারণে বাড়ি ফেরার পায়তারা করছেন। কৃতিকের বন্ধুমহল কেনাকাটা শেষ করে বাড়িতে ফিরলেও অনু আর প্রত্যয়ের বাড়ির বড়দের জন্য উপহার সামগ্রী কিনতে কিনতে সন্ধ্যা গড়িয়ে মাঝরাতে গিয়ে ঠেকেছে। আজ বহুদিন বাদে আবারও ওরা হাতে হাত ধরে বাবল টিয়ের সিপ নিয়েছে। আমেরিকাতে বসে দুজন দুটো জারে টি পান করলেও এখন সময় ভিন্ন। অতএব প্রত্যয়ের ঘোর আপত্তি আলাদা করে বাবল টি নেয়ার। ও যদি খায় তবে অনুরটা থেকেই খাবে। অনু আর বাদ সাধে না। কোনোরূপ বাকবিতণ্ডতা ছাড়াই প্রত্যয়ের সাথে ভাগাভাগি করেছে নিজের পছন্দের বাবল টি। এরপর দুজনের হাতে হাত ধরে হাতের ঝিলে বসে একটা প্রাণোচ্ছল সুন্দর সন্ধ্যা পার করে মাত্রই বাড়ির গলিতে প্রবেশ করলো ওরা। প্রত্যয় মনোযোগী ভঙ্গিতে ড্রাইভ করছে আর অনু কেনাকাটার লিস্টগুলো আরও একবার মিলিয়ে নিচ্ছে। আজমেরি শেখ অসুস্থ মানুষ, তার উপর কোম্পানির চেয়ারম্যান, এত কিছু সামলানোর পর কেনাকাটা কিংবা বাড়তি ঝামেলার চাপ মায়ের উপর পড়ুক সেটা মোটেই চায় না অনু। ওই জন্যই আজ নিজের বিয়ের শপিং ও নিজেই
আসতে হলো ওকে। এছাড়া কৃতিকের বন্ধুরাও সবাই যথেষ্ট দায়িত্ব পালন করেছে। দায়িত্ব নিয়ে অনু আর প্রত্যয়ের বিয়ের জন্য সকল কেনাকাটা তারাই করেছে। এমনকি বাড়ির পুরাতন কেয়ারটেকার মোখলেস চাচাকে পর্যন্ত নিয়ে এসেছে, যাতে টুকিটাকি কেনাকাটা বাদ না পড়ে যায়। এসবের পেছনে অবশ্যই অ্যালিসার অবদান সর্বাগ্রে। মেয়েটা আসলেই সব দিকে পটু। কী না জানে সে। ক্যারাটে, বক্সিং, মেকআপ, পকার প্লে, রান্নাবান্না, ঘর গোছানো, অর্ণবের প্রফেশনাল কাজে সাহায্য করে। এখন আবার কর্পোরেট সেক্টরে চাকরির জন্য অ্যাপ্লাই করছে। হয়তো কনফার্ম হয়েও যাবে খুব শীঘ্রই। এত গুণসম্পন্ন মেয়ে অ্যালিসাকে বিশ্লেষণ করলে এক কথায় কী বলা যায়? অনু একটু ভেবে পরক্ষণে মনে মনে আওড়ালো, মেবি মিস্টার পারফেক্টের ফিমেল ভার্সনই হবে অ্যালিসা আপু। এসে পড়েছি। প্রত্যয়ের কথায় ভাবনার সুতো ছিল অনুর। ও চোখ উঁচিয়ে দেখল গাড়িটা কৃতিককুঞ্জের সামনে দাঁড়িয়ে। প্রত্যয় অনুর দিকে তাকিয়ে বলল, পেছনে ব্যাগগুলো মোখলেস চাচা নিয়ে যাবে, তুমি একাই চলে যাও। প্রত্যয়ের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সহসা নেমে গিয়ে বাড়ির দিকে হাঁটা দিল অনু। ঠিক তখনই পিছু ডেকে প্রত্যয় বলে, এই যে বউ, নতুন সম্বোধন। সেই সাথে চমকপ্রদ শিহরণ। অনু থমকালো, অতঃপর ঘাড় ঘুরিয়ে প্রত্যয়কে শুধালো, কিছু বলবেন? প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে একটা 2 বাই 2 ইঞ্চি সাইজের চৌকা বক্স অনুর দিকে এগিয়ে দিল। জিনিসটা কি বুঝতে না পেরে অনু ইতস্তত বোধ করে বলল, কি আছে এতে? প্রত্যয় অনুর হাতে বক্সটি ধরিয়ে দিয়ে বলল, তোমার স্বপ্ন, তবে এটা এখন খোলা যাবে না, আমাদের বিয়ের পরে খুলবে। এখন এটাকে নিয়ে সুন্দর করে আলমারিতে তুলে রাখবে, সাবধানে তুলে ভুলেও যাতে হারিয়ে না যায়। প্রত্যয়ের এমনভাবে সতর্কবাণী প্রয়োগ করেছে যে নিজের কৌতূহল দমাতে হিমশিম খেতে হচ্ছে অনুকে। দুষ্ট মনটা বারবার লাফিয়ে উঠে বলছে, এক্ষুনি খুলে ফেলে দেখে নে এইটুখানি বক্সের ভেতর কী আর স্বপ্ন জমা রেখেছে প্রত্যয়। পরক্ষণেই ভদ্র সভ্য সংযমী মনটা হাত গুটিয়ে বলে ওঠে, মোটেই না, উনি যেহেতু বলেছেন বিয়ের পর খুলতে, তবে সেটাই হবে। এই কয়দিনের জন্য সানন্দে ধৈর্য ধরবো আমি। অনু বক্সের উপরিভাগ হাত দিয়ে স্পর্শ করতে করতে অন্দরমহলে প্রবেশ করে পুরোপুরি মনোযোগে এই ছোট্ট বক্সের দিকে নিবদ্ধ থাকায় সামনে এগোতে গিয়ে হুট করেই কারো শক্ত বাহুতে ধাক্কা খেয়ে 2 কদম পিছিয়ে গেল অনু। ধাক্কার জেরটা বেশ ভালোই ছিল। এমতো অবস্থায় প্রচণ্ড ব্যথায় চোখ খিচিয়ে সামনে দৃষ্টিপাত করলো অনু। দেখলো ওর থেকে কয়েক সেন্টিমিটার দূরত্বে দাঁড়িয়ে রাগে ফুঁসছে রেজা। রেজা কি তাহলে হসপিটাল থেকে বাড়িতে না গিয়ে সোজা কৃতিককুঞ্জে ফিরল? কিন্তু কেন? এবারে ছোট সাহেবের হাতে মার খেয়ে আবার এই বাড়িতেই ফিরেছে। বিষয়টা বোধগম্য হতেই বিস্ময়জড়িত কণ্ঠে অনু বলে ওঠে, রেজা ভাই আপনি? রেজা কাটকাট গলায় জবাব দিল তৎক্ষণাৎ, তোমার সৎ ভাইয়ে আমাদের তোমার বিয়ে খেতে আমন্ত্রণ জানিয়েছে অনু। যে অনুকে সেই ছোট্টবেলা থেকে বিয়ে করার স্বপ্ন দেখে এসেছি, সেই অনুর বিয়ে খেতে ভাবতে পারছো? অনুর মুখ চুপসে গেল। কিছুটা শান্ত গলায় বলল, দেখুন রেজা ভাই, আপনাকে ভাই ব্যতীত অন্য কোনো নজরে কখনোই দেখিনি আমি। আপনার সাথে আমার কোনো কালেই সহজ কথোপকথন হয়েছে, তাহলে স্বপ্নটা দেখলেন কোথা থেকে? আর বাকি রইল বিয়ের কথা, ওটা আপনার মাই সারা জীবন আপনার মস্তিষ্কে ব্যাকটেরিয়ার মতো প্রয়োগ করেছে, যার ফলস্বরূপ আপনি আমাকে নিয়ে দিবা স্বপ্ন দেখে এসেছেন। অনুর শান্ত গলায় করা তিরস্কার রেজার কপালে ক্রূর ভাঁজ প্রতিস্থাপিত হলো। ও রুষ্ট কণ্ঠে বলল, জায়ান কৃতিকের আশকারায় এত কিছু বলছো তো, আজকে দেখো জায়ান কৃতিকের কী হাল হয়। সাথে অবশ্য তোমার বোনটাও ফাঁসবে। কাল সকালে মধ্যে জায়ান কৃতিকের মান সম্মান যদি আমি ধুলোয় মিশিয়ে না দিয়েছি, তবে আমার নামও রেজা নয়। রেজার কথায় অনু আতঙ্কিত হলো না, উল্টো গলার জোর বাড়িয়ে বলল, প্রথমত আমার মা এ বিয়েতে মত না দিলে অন্য কারো আশকারায় আমার কিছুই যায় আসে না রেজা ভাই। আপনার ফুপি সরাসরি বিয়েটা দিচ্ছেন, তাই আশকারা তো একটু পাবই বলুন। আর জায়ান কৃতিকের সম্মানের কথা বলছেন, সে তো সমাজের পরোয়াই করে না, সম্মান তো দূর চাই। উল্টো তার পেছনে কলকাঠি নেড়ে আপনি কতটা সেফ থাকবেন সেটা নিয়ে আমি আপাতত দুশ্চিন্তাগ্রস্ত। রেজা অনুর দিকে 2 কদম এগিয়ে এসে একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আমার হাতে ঠিক কতটা লম্বা তা তো তুমি কল্পনাও করতে পারবে না অনু, তোমাকে আমি দেখে নেব। কাল প্রেসের লোকেরা এসে যখন বাড়ি ভর্তি করে ফেলবে, একই প্রশ্নে মাথা খারাপ করে দেবে। আজমেরি শেখ আদতে কোন স্বার্থ হাসিলের জন্য নিজের সৎ ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়েছেন, নিজের স্বামীর পদবি নিজের মেয়ের গায়ে এঁটে দিলেন, তখন দেখব তোমার ওপেন হার্ট সার্জারি ফেরত মা আর তোমার বিয়ে দুটোরই কী হাল হয়। দেখা যাবে মান সম্মানের ভয়ে তোমার বিলেত ফেরত স্বামী আর তার পরিবার বিয়েটাই ভেঙে দিল। তখন তোমার মা মান সম্মান বাঁচাতে আবারও আমার মায়ের হাত পা ধরে তোমাকে আমার ঘাড়ে গুছিয়ে দিতে উদ্যত হবেন। মার্ক মাই ওয়ার্ড অনন্যা শেখ। রেজার এতগুলো কথায় থমথমে হয়ে গেল অনুর চোয়াল। রাগে রক্তিম বর্ণ ধারণ করেছে ওর সমগ্র মুখ। এক্ষুনি রেজার গালে চর না বসালে খুব বড় অন্যায় হয়ে যাবে। সেই অন্যায়ের ভাগিদার হতে চায় না অনু, যার ফলস্বরূপ কয়েক পা সামনে এগিয়ে গিয়ে খেপাটে বাঘিনীর মতো রেজার গালে শক্ত চপেটাঘাত বসাতে উদ্যত হলো অনু। তবে চটটা আর বসাতে পারলো না। তার আগেই শিকার ছিনিয়ে নেওয়ার মতো ঝড়ের বেগে অনুর সামনে থেকে রেজার কলার ধরে
ওকে ছিনিয়ে নিয়ে গেল কৃতিক। অনু ভরকালো, মাথায় মধ্যে টকবগিয়ে বেড়ে ওঠার ক্রোধটা মুহূর্তেই বিস্ময়ে পরিণত হলো। ঘাড় ঘুরিয়ে সাইডে তাকাতেই দেখতে পেল রেজাকে মেঝেতে ফেলে ওর বুকের উপর হাঁটু গেড়ে বসে এলোপাথারি ঘুষি দিয়ে যাচ্ছে কৃতিক। ক্রোধান্বিত প্রতিটি ঘুষি আছড়ে পড়ছে রেজার চোখে মুখে। এভাবে ক্রমাগত এলোপাথারি মারের তোপে একদণ্ড শ্বাস ফেলতে পারছে না রেজা। অথচ কৃতিক থামার নামই নিচ্ছে না, উল্টো মারের সাথে সাথে চোয়াল শক্ত করে অশ্রাব্য গালিতে পিষ্ট করছে রেজাকে। কৃতিকের কর্মকাণ্ডে একটা শুষ্ক ঢোক গিলে ভয়ার্ত চোখে অরুর দিকে চাইল অনু। দেখলো অরুর এক হাতে গজের ব্যান্ডেজ পেঁচানো, অন্য হাতে ডোরার বাস্কেট। ও নিজেও কৃতিকের এমন রাগ দেখে থরথরিয়ে কাঁপছে। কিন্তু এখন তো কাঁপাকাঁপির সময় নয়, কৃতিককে থামাতে হবে, নয়তো রেজাকে আজ মেরেই ফেলবে লোকটা। ব্যাপারটা বোধগম্য হতেই ওরু ছুটে গিয়ে কৃতিকের হাত টেনে ধরলো, তবুও থামছে না কৃতিক। ওরু পারছে না কৃতিকের পুরুষালী শক্তির সাথে কুলিয়ে উঠতে। তাও জোর জবরদস্তি করে কোনো মতে রেজার বুকের উপর থেকে সরিয়ে দাঁড় করালো ওকে। তবুও হিংস্র সিংহের ন্যায় গর্জন করতে করতে রেজাকে পা দিয়ে ক্রমাগত আঘাত করে যাচ্ছে কৃতিক। ওর রক্তিম চোখে আর তীব্র ক্রোধ দেখে মনে হচ্ছে ও আজ রেজাকে মেরেই ফেলবে। হল রুমে হঠাৎ এত চেঁচামেচি শুনতে পেয়ে রুম থেকে বেরিয়ে দোতলার করিডোর দিয়ে উকি দিল সায়র, অর্ণব আর অ্যালিসা। কৃতিককে হঠাৎ করে এমন রেগে যেতে দেখে ওরাও হতবাক। কি এমন হলো হুট করে? সন্ধ্যাবেলা তো সব ঠিকঠাক ছিল, বেশ শান্ত সাবলীল ছিল কৃতিক। কৃতিকের গর্জন শুনে আজমেরি শেখ আর জাহানারাও অন্য দিক থেকে হন্তদত্ত হয়ে বেরিয়ে এলেন। সবাই নীরব দর্শক। কেউ কৃতিকের রাগের কারণ ধরতে পারছে না। শুধুমাত্র জাহানারা বেগম সিঁড়ি ভেঙে ছুটে নিচে নেমে এলেন। তিনি কান্না জড়িত কণ্ঠে এক প্রকার কাকতি মিনতি করেই অরুকে বলতে লাগলেন, অরু দয়া করে থামা, তোর স্বামীকে, আমার ছেলেটাকে মেরে ফেললো তো। অনু জানে না কি হয়েছে, কেন বা কৃতিক এত খেপেছে, তবুও খারাপ কিছু যে ঘটেছে সেটা অরুর ব্যান্ডেজ করা হাত দেখেই আজ করতে পারছে ও। কিন্তু এখন কৃতিককে থামানোটা জরুরি, নয়তো রেজার খুব খারাপ পরিণতি হবে। তাই অনু নিজেও উদ্বিগ্ন স্বরে অরুকে বলল, কৃতিক ভাইয়াকে আটকা অরু, রেজা ভাইয়ের নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মরে যাবে তো। আপার কথা কর্ণকুহর পৌঁছালো অরুর। এক প্রকার হন্যে হয়ে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো কৃতিককে। পর মুহূর্তেই ওর মনে পড়ে গেল কৃতিকের বলা তখনকার কথাগুলো। বারবার বল হার্টবিট, তোর মুখে তুমি ডাক শুনলে পাগল হয়ে যাই আমি। যখন আমি খুব রেগে যাব তখন তুই এই ট্রিক্সটা প্রয়োগ করতে পারিস, আমি শান্ত হয়ে যাব, প্রমিস। ওরও এবার তাই করলো। সবার সামনে দু হাতে পেছন থেকে শক্ত করে কৃতিককে জড়িয়ে ধরে বলল, প্লিজ থামো, একটু শান্ত হও, আর না, দয়া করে আর মেরো না, মরে যাবে তো। অরুর ট্রিক্স বোধ হয় কাজে লাগলো। কৃতিক তার কথা রেখেছে। অরুর করা তুমি সম্বোধনে মুহূর্তেই মস্তিষ্ক জ্বলতে থাকা বিধ্বংসী ক্রোধটাকে সামলে নিয়েছে ও। পর মুহূর্তেই নিজের মেধিন অ্যাপসে শক্ত করে জড়িয়ে রাখা অরুর ব্যান্ডেজ করা হাতটাকে নজর দিয়ে বাজ পাখির মতো তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করলো মুমূর্ষ রেজার দিকে। সেভাবেই তাকিয়ে থেকে ধারালো আওয়াজে বলল, আমার মতো অভদ্রের পেছনে লাগতে এসে মোটেও ঠিক কাজ করিসনি তুই। আজকে ইন্ট্রো দিলাম, খুব শীঘ্রই তোর খেল খতম করব আমি। সময় হলে টের পাবি জায়ান কৃতিক আদতে কতটা জঘন্য আর টক্সিক। ওরও আবারও হাঁপাতে হাঁপাতে চোখ রেখেই রিনরিনে আওয়াজে বলল, প্লিজ শান্ত হও। কৃতিক অরুর ব্যান্ডেজ করা হাতে আলতো স্পর্শ করে ঘাড় ঘুরিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে, এত শক্ত করে জড়িয়ে ধরে আছিস, হাতে ব্যথা করছে না? অনিমেষ কথাগুলো কানে ভেসে আসতেই ওরু পুরোপুরি বাঁধনহারা করে দিল কৃতিককে। ওকে ছেড়ে দিতে চারিদিকে বিস্মিত হতবাক কয়েক জোড়া চোখ দেখে লজ্জিত হয়ে দ্রুত মাথা নিচু করে নিল অরু। আজমেরি শেখ করিডোরে কার্নিশে হাত রেখে এতক্ষণ জীবন্ত পুতুলের মতন দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাওয়া ছাড়া তার আর কিছুই করার নেই এ মুহূর্তে। অরুকে নিজের বশে এনে কৃতিক অদৃশ্য শেকলে বেঁধে ফেলেছে আজমেরি শেখের হাত পা। তার উপর বাড়িটা কৃতিকের। এখন তিনি চাইলেও চুপচাপ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারছে না। রিডিকুলাস। কৃতিক থেমে যাওয়ার এক পর্যায়ে চোখে চশমা এঁটে গটগটিয়ে রুমে যেতে যেতে দাঁত পিষে বিড়বিড়ালো আজমেরি শেখ। ওয়াশরুম হতে ফ্রেশ হয়ে বেরিয়ে একটা সিল্কের পাজামা গায়ে চড়িয়ে সতর্ক হাতে ডোরাকে কোলে নিয়ে মাত্রই বিছানায় বসেছে ওরু। মাঝরাত তখন শেষ রাতে গিয়ে ঠেকেছে, আর একটু পর হয়তো ফজরের আজান হবে। অথচ বাড়ির সবাই মাত্র কিছুক্ষণ হলো যে যার রুমে ঢুকেছে। কৃতিকের সাথে সায়র, অর্ণব ওর রুমে এত রাতে কি নিয়ে কথা বলছে তারা কে জানে। আগের রাতের সব ঘটনা ভুলে গিয়ে ওরু যখন ডোরাকে আদর করায় মন দিয়েছে, ঠিক তখনই ওর রুমে নক করা নাড়ে অনু। দরজা খোলাই ছিল, তবুও ওরু কিছুটা গলা উঁচিয়ে বলল, দরজা খোলাই আছে। অনু রুমে ঢুকলো, তবে এগিয়ে গিয়ে বসে কথা বলার অপেক্ষা করলো না, বরং অরুর দিকে এগিয়ে যেতে যেতে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, হ্যাঁ রে অরু, কী হয়েছে বলতো? কৃতিক ভাইয়া হঠাৎ করে রেজা ভাইকে এভাবে মারলো কেন? তার উপর তোর হাতে ব্যান্ডেজ, তোকেও মারেনি তো? অনুর কথায় অরু নিজের হাতের দিকে তাকালো। হাতের কবজিটা ঘুরিয়ে ব্যান্ডেজ করা। নিজের হাতটা ভালো মতো পরখ করে অরু নরম সুরে বলল, রেজা ভাই ঠিক আছে? অনু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, ক্লিনিক থেকে প্রাইমারি ট্রিটমেন্ট নিয়ে মামি সহ তাদের বাড়িতে চলে গিয়েছে। ও ভালো।
অরুকে কেমন উদাসীন লাগছে। তাই অনু আবারও আগ বাড়িয়ে বলল, কি হয়েছে বলতো? কি হয়েছে বললি না তো? অনুর কথায় ওরু ভাবনায় পড়ে গেল। মনে মনে ভাবতে লাগলো তখনকার ঘটনা। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কতটা দুর্বিষহ আর আতঙ্কিত হয়ে উঠেছিল ওদের ভালোবাসায় পরিপূর্ণ মুহূর্তটা। আর সবচেয়ে বড় কথা, সেই পুরো ঘটনাটার পেছনে ছিল ওর মামাতো ভাই রেজা। এখনও সেসব কথা ভাবতে গেলে রেজার উপর মেজাজ চড়ে ওঠে অরুর। মাঝরাতে শুনশান নিস্তব্ধতার মাঝে নিরিবিলি রাস্তায় কৃতিক যখন শুধুই অরুর হৃদস্পন্দন বাড়ানোর পায়তারা করছিল, ক্রমশ নিজের ঠোঁটের খেলায় অরুকে মাতিয়ে তুলেছিল, ঠিক সে সময় খুব কাছ থেকে অযাচিত কিছু হিসহিসানির আওয়াজ কানে বিট করতেই এমন গতিতে হারায় তীব্র গভীরতার চুম্বন। কৃতিক তড়িৎ গতিতে চোখ খুলে দেখতে পায় রাস্তার অপর পাশে বন্ধ টং দোকানের আড়ালে দাঁড়িয়ে সূক্ষ্ম হাতে গোপন ক্যামেরায় ওদের একান্ত মুহূর্তগুলো ভিডিও করছে কেউ। এহেন অবস্থায় কৃতিক কোনো রূপে উচ্চবাচ্য করল না, উল্টো অরুকে ছেড়ে দিয়ে শান্ত স্বরে বলল, আমি আসছি বেবি, তুই বস। কথাটা শেষ করে টি শার্টের হাতা গোটাতে গোটাতে ওপাশে গিয়ে একটাকে কলার টেনে বের করলো কৃতিক। তারপর শুরু করলো একের পর শক্ত হাতে থাপ্পড় দেয়া। এভাবে হঠাৎ করে মাঝ রাস্তায় ক্যামেরা হাতে লোকটাকে দেখতে পেয়ে ভয়ে শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল অরুর। তার উপর এমন একটা খোলামেলা জায়গায় বসে কৃতিক লোকটাকে বেধড়ক মারছে। আচ্ছা, লোকটা যদি প্রেসের কেউ হয় কিংবা কোনো গ্যাংয়ের সদস্য হয়, তখন তখন তো বেশ ঝামেলায় পড়ে যাবে কৃতিক। তার চেয়ে বড় কথা এখানেই যে একজনই আছে, তার নিশ্চয়তা কোথায়? এক্ষুনি যদি অন্ধকার ছাপিয়ে আরও কয়েকজন চারপাশ থেকে বেরিয়ে আসে, তখন তো কৃতিক একা তাদের সাথে পারবে না। এলোমেলো চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে অরুর, অথচ কৃতিক থামছেই না। প্রথমে ওর হাতের ক্যামেরাটা আছড়ে মেরে গুড়িয়ে ফেলেছে, অতঃপর ক্রমাগত ওর চোয়াল বরাবর পাঁচ বসাতে বসাতে বলছে, কিসের ভিডিও করছিলি? বল, কে পাঠিয়েছে? সাফ সাফ বল, নয়তো আজ রাতেই তোর জীবনের শেষ। দিনের আলো আর দেখতে পারবি না, তার গ্যারান্টি স্বয়ং আমি। কথা শেষ করে আবারও লোকটাকে মারতে উদ্যত হলো। লোকটা কোনো মতে নিঃশ্বাস ধরে রেখে হাপিত্তেশ করে কাঁদতে কাঁদতে দুহাত জোর করে বলছি ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি রেজা ভাই আমাদের কল করেছিল, বলেছিল তরতাজা নিউজ আছে, জেকে গ্রুপের নতুন এমডি নাকি তার সৎ বোনের সাথে অন্তরঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার কথা বিশ্বাস করে টিআরপি বাড়ানোর আশায় সেই সন্ধ্যা থেকে আপনাকে স্টক করছিলাম আমরা। আসলে আমরা মিডিয়া থেকে এসেছি। কৃতিক নতুন উদ্যমে লোকটাকে মারতে মারতে বলল, হারামজাদা বদমাস, আমি আমার বউকে চুমু খাই কি তোদের টিআরপি বাড়ানোর জন্য? জিদের বসে লোকটাকে মারতে গিয়ে কৃতিকের একটা কথা মাথা থেকে বেরিয়ে যায়। লোকটা বলেছিল আমরা আপনাকে স্টক করেছি, তার মানে ওরা একজন নয়। কিন্তু হঠাৎ করেই যখন পেছন থেকে অরুর আচমকা চিৎকার ভেসে এলো কানে, তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে পেছনে চাইলো কৃতিক। দেখলো অরু থরথরিয়ে কাঁপছে, সেই সাথে ওর কবজি বেয়ে গড়িয়ে পড়ছে অনর্গল রক্তধারা। অরুর পেছনে ক্যামেরার একটা ভাঙা অংশ নিয়ে দাঁড়িয়ে আছে আরেকটা লোক। লোকটার গতিবিধি দেখে মনে হচ্ছে ও শীঘ্রই অরুকে আবারও আঘাত করবে। তবে তার আর ফুরসত দিল না কৃতিক। ছুটে গিয়ে ক্যামেরা ধরলো, ধারালো টুকরাখানি ছিনিয়ে নিয়ে লোকটাকে কয়েক ঘা বসিয়ে দিল। ও লোকটা বাহুতে মেরে কৃতিক যখন ওর গলায় আঘাত করবে, ঠিক সেই মুহূর্তে কাপা হাতে ওর হাতটা টেনে ধরে না সূচক মাথা নাড়ালো অরু। সেই তখন থেকে ভয়ের তোপে থরথরিয়ে কাঁপছে দেখে কৃতিক সব ফেলে দু হাতে দিয়ে আগলে ধরলো অরুকে। ওর মাথাটা শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে কৃতিক ভয়ার্ত গলায় বলল, হার্টবিট ইউ আর ওকে। ওর কাঁপতে কাঁপতে কৃতিকের টি শার্টে ভেজা নাক চোখ মুছতে মুছতে বলল, ভয় করছে, আপনি এখানে থাকুন, কোথাও যাবেন না। কৃতিক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, কোথাও যাব না আমি, ব্যাগ থেকে আমার ফোনটা দে, 999 কল করতে হবে। অরু বলল, আমি আপনার ফোন থেকে করে দিয়েছি কল। অরুর কথায় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওর কপালে শব্দ করে চুমু খেলো কৃতিক। তারপর ওর হাতের দিকে তাকিয়ে বলল, দেখি হাতটা। কাহিনীর এই পর্যায়ে এসে থামলো অরু। এতক্ষণ যাবৎ অরুর কথা শুনে অনু দীর্ঘশ্বাস ছাড়লো। আলগোছে কানের পেছনে লম্বা চুলগুলো গুজে দিয়ে শুধালো, তারপর কি পুলিশ কেস হলো? অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, তখনই আমাদের থানায় যেতে হয়েছে। ওনারা জায়ান কৃতিকের হাত পা ধরে নিজেদের কর্মের জন্য ক্ষমা চাইলেও প্রেসের লোকদের গায়ে হাত তোলার ফলস্বরূপ ওনাকে অনেকগুলো টাকা জরিমানা দিতে হয়েছে। অনু আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। কেন যেন এত ঝামেলার জন্য কোথাও একটা নিজেকে অপরাধী মনে হচ্ছে ওর। মনে মনে ভাবলো, সব কিছুর মূলে হয়তো বা আমিই ছিলাম। আজ আমার বিয়েটার অন্য কোথাও হচ্ছে বলে রেজা ভাই সবার উপর এতটা খেপেছে। বিয়ে হতে হতে আরও যে কি ঝামেলা পাকাবে তা কেবল উপরওয়ালাই জানে। আস্তে ভাই আস্তে, সামলে। আরে আরে, ওদিকে না এদিকে। অর্ণবের ডিরেকশন কান ঝালাপালা হয়ে উঠল সায়রের। ও এবার না পেরে বিরক্ত হয়ে দাঁত খিচিয়ে বলে উঠল, বাইকটা কি তুই চালাচ্ছিস না আমি? অর্ণব পেছনে বসা অবস্থায় সামনে
মুখ বাড়িয়ে কটমটিয়ে বলল, জীবনে প্রথমবার লাইসেন্স ছাড়া বাইক চালাতে এসেছিস, তাও আবার এমন রেসিং বাইক। তাই তোকে ডিরেকশন দিচ্ছি, বেশি কথা না বলে চুপচাপ মন দিয়ে শোন, নয়তো বিয়ের আগেই তোর বউ বিধবা হয়ে যাবে, সাথে আমারটাও। সায়ার কাঁপা কাঁপা হাতে বাইকের ব্রেক সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে, তবুও দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে সামনে মনোযোগ নিবেশ করে বলল, মানুষ মন দিয়ে নয় কান দিয়ে শোনে হাদারাম। তাছাড়া এমন ভাব দেখাচ্ছিস যেন তুই রাইডিংয়ে খুব এক্সপার্ট, আর তাহলে চালা একটু। বিয়ের আগে বিধবা হওয়ার শখ নেই আমার, তোর এত শখ জাগলো কেন কে জানে, জাগলো তো জাগলো, আবার আমার সাথে করে মরার শখ জাগলো, কি আশ্চর্য শখ। অর্ণবের কথার পাছে সায়রের কথা বলার ফুরসত নেই, ও আপাতত বাইকের ব্রেক সামলাতে ব্যস্ত, তবুও ক্ষণে ক্ষণে এদিক ওদিক ঘুরে যাচ্ছে ব্রেক, যার দরুন বাইকটা হেলে দুলে উঠছে ক্রমশ। বাইক যখনই হেলে দুলে উঠছে অর্ণব তখনই বুকে মাথায় ক্রুশ এঁকে বারবার ঈশ্বরকে ডাকছে। ওর হা হুতাশে বিরক্ত হয়ে সায়র ধমকে উঠে বলল, চুপ করবি, বাসায় গিয়ে ঈশ্বরকে ডাকিস, আগে আমাকে ডিরেকশন দে। অর্ণব বলে, যাচ্ছিটা কোথায় সেটা তো আগে বল। আমার না হওয়া শ্বশুরবাড়ি, ভেবেছি বিয়েটা বাংলাদেশেই করব, বুঝলি। অর্ণব হতবিমল কণ্ঠে বলল, এই পুরান ঢাকার চিপাগলিতে তুই শ্বশুরবাড়ি কোথায় খুঁজে পেলি? সায়র দুষ্ট হেসে বলল, চিরুনি তল্লাশি করে পেয়েছি, চল তোকে দেখাবো। কথা শেষ করে সায়র বাইকে টান দিতে আবারও ঈশ্বর নাম জপতে জপতে মুখে ফেনা তুলে ফেলল অর্ণব। আজ কৃতিক অফিসে জয়েন করেছে, সেই সুযোগে গধূলি বিকেলে কৃতিকের বাইক নিয়ে সায়রের না হওয়া শ্বশুরবাড়ি খুঁজতে বেরিয়েছে ওরা দুজন। কিন্তু এই গাধানো সরাসরি ছোট বড় শ্যাওলা পড়া বিল্ডিংয়ের মাঝে আদতে সায়রের না হওয়া শ্বশুরবাড়ি যে কোনটা সেটাই বুঝতে পারছে না ওরা। বাইক থামিয়ে দুজন মিলে যখন এদিক ওদিক শুকনো নজরে পরখ করছিল, ঠিক তখনই সায়রের দৃষ্টিগত হলো একটা অপার্থিব দৃশ্যপট। ওদের থেকে কয়েক মিটার দূরত্বে যে পুরাতন কংক্রিটের দোতলা বিল্ডিং মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে, তার ছাদেই ত্রিভঙ্গ আকারে নাচের তালিম নিচ্ছে সদ্য যৌবনে পা রাখা এক অষ্টাদশী রমণী। পরনে তার কুচকুচে কালো চুড়িদার, পায়ে ঘুঙুর, ওড়নাটা কাজ জড়িয়ে কোমরের কাছে বেঁধে রেখেছে, কাঁধ অব্দি রিবন্ডিং করা সিল্কি চুলগুলো পাঞ্চ ক্লিপে বাঁধা পড়েছে। চেহারাটা স্পষ্ট নয়, তবুও গধূলির আভায় নিত্যরঙ্গ মেয়েটাকে মায়াবী অপসরের মতোই সিগ্ন লাগছে। আর সায়র, সে তো সেই তখন থেকে হাঁ করে তাকিয়ে আছে। তার গধূলিবেলার অপ্সরাকে অস্পষ্ট মুখশ্রী দেখেও সায়র চোখ বন্ধ করে বলে দিতে পারে এটাই তার রাগিনী। গ্রীষ্মের ঝাঝা রোদ্দুরে পড়তে থাকা জনমানকে একটুখানি স্বস্তি দিতে সন্ধ্যা নেমেছে ধরণীতে। বাইরেই উষ্ণ বাতাস এতক্ষণে হিমেল হাওয়ায় পরিণত হয়েছে, চারিদিকে এখন বেশ শীতল। শুধুমাত্র শীতল নয়, কৃতিকের মস্তিষ্ক, ওর মাথাটা গরম হয়ে আছে। সারাদিন অফিস শেষে যখন বাড়িতে ঢুকে ওরুকে না পেল, তখনই মেজাজ বিগড়ে গিয়েছে কৃতিকের। বিগড়ানো মেজাজটা আরও খানিকটা জোয়ার দিতে অরুর মামি এসে জানায় তাকে বাড়িতে রেখে আজমেরি শেখ তার 2 মেয়েকে নিয়ে অমিতকে দেখতে হসপিটালে গিয়েছেন। সদ্য হওয়া আত্মীয়ের সম্পর্ক আরও খানিকটা সখ্যতা বাড়ানোর উদ্দেশ্য। সেই কথা শোনার পর আর এক দ্বন্দ্ব অপেক্ষা করেনি কৃতিক, গটগটিয়ে বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে। আর এখন হসপিটালের করিডোর ধরে বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে অমিতের ক্যাবিনের দিকে। ক্লান্ত ঘামে ভেজা শরীরে হাত দিয়ে টায়ারের নটটা ঢিলে করতে করতে মনে মনে ভাবছে, অনেক হয়েছে, আজ অরুর একটা উপযুক্ত শিক্ষা দিয়েই ছাড়বেও। কৃতিক যখন 2 পকেটে হাত গুজে কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো, ঠিক তখনই অরুর সাথে চোকাচোকি হলো ওর। অরু ভেতরেই ছিল, হঠাৎ করে এভাবে কৃতিককে দেখতে পেয়ে তড়িঘড়ি করে কেবিনের বাইরে বেরিয়ে এলো ও। অরু বাইরে বেরোনোর সাথে সাথে ওর ব্যান্ডেজ করা হাতের কবজিটা শক্ত করে চেপে ধরলো কৃতিক। অতঃপর রুষ্ট গলায় বলল, চল। অরু কৃতিকের সাথে তাল মিলিয়ে উল্টো হাতে টান দিয়ে বলল, আরে কোথায় যাব, মা আর আপা ভেতরে তো। কৃতিক অগ্নিদৃষ্টিতে পেছনে তাকিয়ে বলল, সো হোয়াট। কৃতিকের এমন আগুন ঝরা চাহনি দেখে অরু বুঝলো কৃতিক রেগে আছে, তাই খুব একটা কথা না বাড়িয়ে শুষ্ক ঢোক গিলে বলল, না মানে ওদেরকে অন্তত বলে তো আসি, দরকার নেই। গমগমে আওয়াজে কথাটা বলে আবার অরুকে সঙ্গে নিয়ে হাঁটা দেয় কৃতিক। তবে কয়েক কদম এগিয়ে যাওয়ার পরপরই সামনে এসে দাঁড়ায় অমিতের বাবা মা। অমিতের বাবা মা মুরব্বী মানুষ, তার উপর নতুন আত্মীয়, সেই হিসেবে তাদের সম্মান প্রাপ্য। কিন্তু মাথা খারাপ কৃতিক সেসবের ধারে কাছে গেলেও উল্টো চোখে মুখে বিরক্তির ভাস টেনে অমিতের বাবাকে বলল, কি হয়েছে, সামনে দাঁড়ালেন যে? অমিতের বাবা সহসা হেসে বলল, বাবা তুমি অরুর ভাইয়া না? কৃতিক এক ঝলক অরুর মুখের দিকে চাইল, যে এই মুহূর্তে চোখ দিয়ে হাজারো কাকুতি মিনতি করছে কৃতিক যাতে উল্টোপাল্টা কিছু না বলে। কৃতিক চোখ সরিয়ে নেয়, তার উপর অমিতের বাবার দিকে তাকিয়ে অনুভূতিহীন গলায় বলে, হ্যাঁ ভাইয়া, শুধুমাত্র অনুর ভাইয়া। অমিতের বাবা এত কিছু খেয়াল করলেন না, বরং হাসি মুখে বললেন, তা বাবা তুমি কি বাসায় যাচ্ছ? না ওরও কি তোমার সাথেই যাবে নাকি? কৃতিক এবার গম্ভীর কণ্ঠে বলল, আমার বউ যেহেতু আমার সাথেই তো যাবে, অন্য কারোর সাথে নিশ্চয়ই নয়। ভালো থাকবেন আঙ্কেল, আসছি। বাক্য শেষ করে কৃতিক হাঁটা ধরলো। অমিতের মা পিছু ডেকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, এখানে কিছু খাবার দাবার আছে বাবা, ওরু যেহেতু চলেই যাচ্ছে তাহলে তোমরা বরং এটা নিয়ে যাও। মেজাজের তাপমাত্রা মতোই ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাচ্ছে কৃতিকের। তবুও ভেতরের উগ্রতাকে সামলে রেখে প্যাকেটটাতে হাতে নিয়ে কৃতিক ছোট করে বলল, ঠিক আছে। তারপর আর এক
মুহূর্তও দাঁড়ালো না, অরুকে টানতে টানতে নিয়ে গেল সবার দৃষ্টির সীমার আড়ালে। বাড়িতে এসে কৃতিক সবার আগে খাবারের প্যাকেটটা ছুঁড়ে মারলো মেঝেতে। সঙ্গে সঙ্গে পুরো হলরুম ছড়িয়ে পড়লো ফলসহ সুস্বাদু সব খাবারগুলো। কৃতিক এভাবে খাবার ছুঁড়ে ফেলেছে দেখে এবার অরুর বেশ রাগ হলো। ও তৎক্ষণাৎ নিজের হাতটা ঝাড়ি মেরে কৃতিকের থেকে ছাড়িয়ে বলল, লাগছে আমার, ছাড়ুন। কৃতিক দ্বিগুণ শক্তিতে আবারও চেপে ধরলো অরুর হাত। তারপর কঠিন গলায় বলল, লাগলে লাগুক, লাগার জন্যই তো ধরেছি। কেটে যাওয়া হাতটা এভাবে বারবার চেপে ধরাতে ব্যথায় টনটন করছে ওর, কিন্তু ব্যথার চেয়েও বেশি এই মুহূর্তে বিরক্ত লাগছে ওর। অসভ্যতা বেয়াদবির একটা সীমা থাকে। কৃতিক আজ সব সীমা অতিক্রম করে গিয়েছে। শুধু শুধু সবার সামনে সিন ক্রিয়েট করলো, আর এখন খাবারগুলো সব ফেলে দিল। এলোমেলো খাবারগুলোর দিকে তাকিয়ে ঝাঁঝিয়ে উঠলো অরুর মস্তিষ্ক। ও সর্বশক্তি প্রয়োগ করে কৃতিকের হাতটা আবারও ঝটকা মেরে ছাড়িয়ে দিয়ে তেতো গলায় বলল, আপনি একটা উন্মাদ সাইকো। সারা জীবন একা একা থেকে নিজে তো একরোখা আর অসামাজিক হয়েছেন, এখন আবার আমাকেও আপনার মতো নির্দয় বানানোর পায়তারা করছেন। কৃতিক অরুর পানে রক্তিম চাহনি নিক্ষেপ করে ওর চোয়ালটা দু আঙ্গুলে শক্ত করে চেপে ধরে বলল, কাকে কি বলছিস, বুঝে বলছিস? মেজাজ বিগড়ে আছে অরু, এক্ষুনি থাম, নয়তো তোর শরীরে আজ মারের নয় অন্য কিছুর দাগ বসাবো আমি। অরুর তেজ দেখিয়ে কৃতিকের হাত ছাড়িয়ে বলল, যা বলেছি ঠিক বলেছি। কোনো স্বাভাবিক মানুষ এতটা নির্দয় হতে পারে? আপনিই বলুন। আপনি যদি বদ্ধ উন্মাদী না হবেন তাহলে একটা অসুস্থ পা ভাঙা মানুষকে নিয়ে কিসের এত সমস্যা আপনার? একা তো যায়নি, মা আপার সম্মান রক্ষার্থে গিয়েছি, তার উপর মুরব্বী বয়োজ্যেষ্ঠদেরও যা খুশি তাই বলে এসেছেন। কেন? আমার সামনে অমিতের হয়ে ওকালতি করা বন্ধ করো অরু, ভুলে যাস না আমি তোর স্বামী। সেদিন আমার সামনে আমার বাড়িতে অমিত তোর জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, ভুলে গিয়েছিস? আর তুই কি না আজ ঢ্যাং ঢ্যাং করে সেই অমিতকে দেখতে চলে গেলি। কৃতিকের কঠিন ধমকে এবার একটু গলা খাদে নামিয়ে অরু বলল, আমি আগেও বলেছি মা আর আপার সাথে গিয়েছি, তাছাড়া অমিত ভাই ভালো একজন মানুষ, ওনার পরিবার